কেমন আছেন বাবু? সবাই কুশল মঙ্গল তো? আগে বাবু, ওই নীল রূপ কাহিনীতে আপনাদের স্বাগত। হ্যাঁ বাবু, এই কাহিনী শুনতেই আমাদের বেশ ভালোই লাগে। কি বলেন? বেশ কাহিনীর মাঝে হারিয়ে যেতে বেশ মজা। চলুন বাবু, এখন কাহিনী শোনা যাক। মা কালী এবং রক্তবীজের কাহিনী। রক্তবীজ একজন অসুর ছিল। সে কোনো সাধারণ অসুর ছিল না বাবু। তার রক্ত যেখানে যেখানে পড়তো সেখান থেকে আরও রক্তবীজের জন্ম হতো। দেবতা এবং অসুরদের মধ্যে যখন লড়াই হলো, তখন দেবতারা হার মেনে নেয়। তখন মা কালী এই জগৎকে রক্ষা করার জন্য তার রুদ্র রূপ ধারণ করে, আর রক্তবীজের সমস্ত রক্ত মা কালী নিজে পান করে নেয়। এইভাবে মা কালী জগৎকে রক্ষা করে। এতক্ষণ আমরা ওই মা মুভির ব্যাপারেই কথা বলছিলাম। হ্যাঁ বাবু, এই ঘটনার সাথে ওই মা মুভির মিল আছে। সুন্দরপুর গ্রামটা অভিশপ্ত। সবাই বলে এই গ্রামে নাকি দৈত্য আসে। সময়টা ছিল কালী পুজোর সময়। সুন্দরপুর গ্রামে রাজবাড়িতে মা কালীর পুজো হচ্ছিল। ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে মায়ের পুজো অর্চনা আরাধনা হচ্ছিল। অন্যদিকে রাজবাড়ির মালকিন সন্তান প্রসব করছিল। মালকিনের যমজ সন্তান হয়, একজন ছেলে সন্তান আর একজন মেয়ে সন্তান। ছেলে সন্তান যখন হলো বাবু, সবাই খুশিতে মেতে উঠল। কিন্তু জানেন বাবু, যখন মেয়ে সন্তানের খবর পাওয়া গেল, তখন যেন নেমে এলো এক অন্ধকার। পুজো গেল থেমে। পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে গেল। একটা মেয়ে মায়ের পুজো করছিল। সে বাচ্চা মেয়েটাকে, সেই সন্তানটাকে নিয়ে জঙ্গলে যায়। এই জঙ্গলে একটা বেদির মতো করা আছে। সেখানেই বাচ্চা মেয়েটাকে শুইয়ে সেই মেয়েটাকে এক কোপে বলি করে দেয় বাবু। সে কি ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য বাবু। সে বাচ্চা সন্তানের শরীরে রক্ত এই মাটিতে মিশে যায়। ওখানকার আশেপাশের মানুষজনের কথায় জানা যায়, মেয়ে সন্তানের রক্ত নাকি মাটিতে মিশে গেলে দৈত্যের নাকি বলি হয়। তাই এই গ্রামের মেয়ে সন্তানদের বলি করে দেওয়া হয়। এরপর বাবু ওই 40টা বছর পেরিয়ে যায়। এর নাম শুভঙ্কর। শুভঙ্কর ওই তার বউ মেয়ে সন্তানকে নিয়ে ওই শহরে থাকে। সেই সুন্দরপুর গ্রাম থেকে শুভঙ্করের কাছে একটা ফোন আসে। শুভঙ্করের বাবা নাকি গঙ্গা লাভ করেছে। আসলে শুভঙ্কর হলো সেই ছেলে সন্তান যার যমজ মেয়েকে, যার যমজ বোনকে বলি করে দেওয়া হয়েছিল। তারপর শুভঙ্কর ওই রাতারাতি সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে তার বাবার সমস্ত কাজ সারে শুভঙ্কর সিদ্ধান্ত নেয় সেই রাজবাড়ি বিক্রি করে দেবে। তাই গ্রামের সরপঞ্চ জয়দেব বাবুকে বলে, এই রাজবাড়ি আমি বিক্রি করে দিতে চাই। এই রাজবাড়ি আমাকে কিছুই দেয়নি, আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। জয়দেব বাবু বলে, ঠিকই আছে, যখন বলছেন তখন বিক্রি করার জন্য না হয় খরিদ্দার দেখা যাবে। সেই রাতেই শুভঙ্কর বাড়ি ফেরার জন্য ওই রাস্তা দিয়ে ফিরছিল। এমন সময় ওই গাড়ির স্টার্টটা বন্ধ করে একটা সিগারেট মুখে পুরে সিগারেটটা জ্বালিয়েছিল। হঠাৎ করে সেই গাড়ির পিছনে দেখা যায় একটা ভয়ানক অবয়ব শুভঙ্করের দিকে হিংস্র চোখে তাকিয়ে আসে। হঠাৎ করে কি যেন সব শিকড় বাকড়ের মতো ডালপালা এসে শুভঙ্করের গাড়িকে দুমড়ে মুচড়ে দেয়। গাড়ি আগুন ধরে যায়, শুভঙ্কর মারা যায়। সে খবর শুভঙ্করের স্ত্রী এবং তার মেয়ে সন্তানদের জানানো হয়। শুভঙ্করের স্ত্রী অম্বিকা এবং তার মেয়ে সৈতা দুজনই কান্নায় ভেঙে পড়ে। এরপর বাবু ওই 3টে মাস পেরিয়ে যায়। গ্রাম থেকে অম্বিকার কাছে আবার ফোন আসে। ওই জয়দেব বাবু ফোন করে বলে, শুভঙ্কর আমাদের মাঝে নেই, 3টে মাস হয়ে গেছে। শুভঙ্কর এই রাজবাড়ি বিক্রি করতে চাইছিল। এই কথা অম্বিকাও জানে। তাই একটা খরিদ্দার পাওয়া গেছে গ্রামে গিয়ে রাজবাড়িটা বিক্রি করার জন্য। জয়দেববাবু ফোন করে তাদের বলছে। গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় অম্বিকা আর সৈতা।
গ্রামে ঢুকে অম্বিকা যেন শুভঙ্করের স্মৃতিকে আঁকড়ে ধরে। জায়গায় জায়গায় শুভঙ্করের চিত্র ভেসে ওঠে। এমন সময় হঠাৎ করেই তাদের গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। মেয়েটার নাম দীপু। দীপুর বাবা ও মা এই রাজবাড়ির সেবা করে। দীপুর দাদু 50 বছর ধরে এই রাজবাড়ির সেবা করে এসেছে। দীপু এবং সৈতা দুজনে ভালো বন্ধু হয়ে যায়। অম্বিকা দীপুর দাদুর সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানায়। বলে, আপনি এই রাজবাড়ির জন্য অনেক কিছু করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দীপুর দাদু এই রাজবাড়ির ব্যাপারে সব কিছুই জানে। দীপু আর সৈতা দুজনে গল্প করছিল। কথায় কথায় তারা ওই জঙ্গলের কথা আলোচনা করে। দীপু বলে, ওই জঙ্গলে নাকি কেউ যায় না, কারণ ওই জঙ্গলে নাকি দৈত্য আসে। সৈতার এই কথা বিশ্বাস হয় না। এদিকে রাজবাড়ি বিক্রি করার জন্য দালাল এসেছে, তার মুখে ওই একই কথা। তাই রাজবাড়ি বিক্রি করা অনেক কঠিন। এখন সময় নিয়ে এই রাজবাড়ির খরিদ্দার দেখতে হবে। এরপর দীপু আর সৈতা কাউকে না বলে জঙ্গলে যায়। একটা পুরনো বাড়ি, চারিপাশটা কেমন যেন ঠান্ডা। বাড়িটার গা থেকে যেন পুরনো ইটগুলো খসে খসে পড়ছে। আর বাড়ির ঠিক মাঝ বরাবর একটা বড় গেট। আসলে এটা গেট বলা ভুল হবে, গেটে কোনো দরজা নাই, আছে শুধু লাল কালো রঙের কিছু ঝোলানো সরু সরু দড়ি। দেখলে মনে হবে অজানা কিছু অদৃশ্য ভয়ঙ্কর কিছু শক্তিকে মন্ত্রের দ্বারা বন্দি করা আছে। আর তার ঠিক সামনাসামনি একটা বড় গাছ, যার ডালপালার কোনো শেষ নাই। যত দূর দেখা যাচ্ছে গাছের লতানো ঝুড়ি সব ডালপালা। এমন সময় অম্বিকা সেখানে আসে। তার পিছনে পিছনে দীপুর মাও দীপুকে খুঁজতে আসে জঙ্গলে। দীপুকে বকা দিয়ে দীপুর মা সেখান থেকে নিয়ে যায়। তখন অম্বিকা বলে, অভিনন্দন, তোমার মেয়ের প্রথম ঋতুস্রাব শুরু হয়ে গেছে। এই কথায় দীপুর মা কিছুটা অস্বস্তি বোধ করে। সন্ধ্যার সময় পেটে ব্যথা করছে, তাই দীপু একটা ঘরে শুয়েছিল মেঝেতে। এমন সময় বাবু ওই জানলার ওপাশ থেকে কি যেন একটা দীপুর দিকে এগিয়ে আসছে। ঘরের চার দেওয়ালে গাছের শিকড় বাকড়ের মতো সব ডালপালা ভর্তি হয়ে যায়। সেই লতা দীপুকে সাপের মতো চেপে ধরে জানলা দিয়ে বের করে নিয়ে চলে যায়। বাবু, দীপুর মা ঘরে ঢুকে দেখে ঘরের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে, আর দীপু ঘরে নাই। দীপুর মা চিৎকার করে বলে, দীপু, দীপু কোথায় গেলি? কিন্তু দীপু তো নাই। কিছুক্ষণ পর পুলিশ আসে। তখন জানা যায় দীপু নাকি এইরকম প্রথম মেয়ে নয়, যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে এই গ্রামে যে মেয়ের প্রথম ঋতুস্রাব হয়েছে, তারপরেই নাকি সেই মেয়েকে দৈত্য তুলে নিয়ে যেত। কিন্তু আবার ওই 4-5 দিনের মধ্যেই তাকে নাকি সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে আসতো। এটা শুনে অম্বিকা অবাক হয়ে যায়, কিন্তু এর পরিকল্পনা কেউ করে নাই। তাই সময়ের অপেক্ষা না করে সেই দারোগা সাহেব আর অম্বিকা সেই জঙ্গলে যায় দীপুকে খোঁজার জন্য। কিন্তু জঙ্গলে কিছুই খুঁজে পায় না। তারা বাড়ি ফিরে আসে। পরের দিন গ্রামের সেই সব মেয়েদের কাছে দারোগা বাবু আর অম্বিকা যায় এটা খোঁজ নেওয়ার জন্য যে দীপুকে ঠিক কোন জায়গায় নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু কোনো মেয়ে কিছুই বলতে পারে না। তাই হেরে যাওয়া এক সত্তার মতো তারা বাড়ি ফিরে আসে। সময় অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই। সৈতা অম্বিকাকে জিজ্ঞাসা করে, মা, সত্যিই কি দীপুকে দৈত্য তুলে নিয়ে গেছে? অম্বিকা বলে, এই গ্রামের মানুষ সেটাই মনে করে। সৈতা বলে, আচ্ছা মা, তুমি আর বাবা এই গ্রামের চন্দ্রপুর গ্রামের নাম শুনলে কেন কথা ঘুরিয়ে দিতে? চন্দ্রপুর গ্রামের ব্যাপারে কিছুই বলতে চাইতে না। এই গ্রামে কি কিছু রহস্য লুকিয়ে আছে, যেটা তোমরা আমার থেকে লুকিয়ে রেখেছো? অম্বিকা বলে, কিছুই লুকোবো না মা, সব খুলে বলবো এবার।
অম্বিকা বলতে শুরু করে, রক্তবীজ আর মা কালীর কথা মনে আছে? যুদ্ধে রক্তবীজ মারা তো গেছিল, কিন্তু তার রক্তের এক ফোঁটা রক্ত এই চন্দ্রপুর গ্রামের মাটিতে এসে পড়েছিল। একটা নতুন দৈত্য জন্ম হয়েছিল, যার নাম ছিল আনসাজা। আনসাজা, যার রক্ততে নতুন দৈত্য জন্ম তো হতে পারতো না, আর আনসাজা মা কালীকে হারাতেও পারবে না। তাই আনসাজার নজর ছিল এই চন্দ্রপুর গ্রামের মেয়েদের উপর। সে মেয়েদেরকে তুলে নিয়ে যেতে লাগলো, কারণ সে নতুন দৈত্য তৈরি করতে চাইছিল। কিন্তু দৈত্যর সামনে কোনো মেয়ে প্রাণে বাঁচত না। তাই আনসাজার কারণে সব মেয়েরা প্রাণ হারায়। সব মেয়েদের প্রাণ সংকটে ছিল, আর একটা আতঙ্ক তৈরি হয়েছিল এই চন্দ্রপুর গ্রামেতে। তখন মা কালীর একজন ভক্ত মা কালীর তপস্যা করে। মায়ের অসীম কৃপা হয়। মা কালীর মূর্তির এক ফোঁটা রক্ত সেই ভক্তের চোখে গিয়ে পড়ে। সেই ভক্ত অনেক শক্তিশালী হয়ে ওঠে। এবার সে আনসাজাকে হারাতে পারত, কিন্তু আনসাজা যেন কোথাও হারিয়ে যায়। সবাই ভাবে আনসাজা পালিয়ে গেছে, তাই সবাই খুশিতে মেতে ওঠে। কিন্তু না, আনসাজা লুকিয়েছিল, সময়ের অপেক্ষা করছিল বাবু। একদিন কি হলো জানেন বাবু? ওই যে ভক্ত ছিল মা কালীর, তার মেয়ের প্রথম ঋতুস্রাব হয়। তখন আনসাজা আবার জেগে ওঠে, সেই ভক্তর মেয়েকে তুলে নিয়ে যায়, কিন্তু তার কোনো ক্ষতি করে না। যেটা করে বাবু, তাতে সবার আতঙ্ক বেড়ে যায়। সেই মেয়ে যখন বাড়ি ফিরে এলো, তখন তার পেটে আনসাজার সন্তান ছিল। হ্যাঁ বাবু, আনসাজা তার বংশ বিস্তার করার জন্যে সেই ভক্তের মেয়েকে গর্ভবতী করে দেয়। হ্যাঁ বাবু, এবার সেই ভক্ত বড়ই ধরম সংকটে পড়ে যায়। কিন্তু এই গ্রামের সবাইকে বাঁচানোর জন্য সে এমন একটা কাজ করে, সেটা কোনো বাবা করতে পারবে না বাবু। কোনো বাবা পরিকল্পনা করতেই পারবে না। তার মেয়েকে বলি দিয়ে দেয় বাবু, বলি দিয়ে দেয়। তাই আজও এই প্রথা চলে আসছে চন্দ্রপুর গ্রামে। সৈতা বলে, তাহলে মা, আমিও তো এই পরিবারের মেয়ে, তাহলে কি ওই দৈত্যর নজর এখন আমার দিকে? অম্বিকা বলে, যতদিন তোর মা বেঁচে আছে ততদিন তোকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একদিন যেটা হলো, অম্বিকাকে দীপুর দাদু একটা পত্র দেয় আর বলে, এতে মায়ের আদেশ অনুসারে পথ চলবে, বুঝেছ? সেই পত্রে লেখা ছিল, দৈত্য যখন তার মহাপাপের মায়া ছড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখন মায়ের খড়গ হবে বরদান, মেয়েদের রক্ত তখন হবে সেই দৈত্যের বলিদান। এটা ছিল কালী মায়ের আদেশ। সেই রাতে অম্বিকাকে মা কালী স্বপ্ন দেয়। রাজবাড়ির এই পুজোর একটা পরম্পরা ছিল যে মা কালী যাকে স্বপ্ন দেবে সে নিজে মায়ের পুজো করবে। জানেন বাবু, সেই 40 বছর ধরে মায়ের মন্দির বন্ধ হয়ে পড়ে আসে। এতদিনে মা মুখ তুলে চেয়েছেন, অম্বিকাকে মা কালী স্বপ্ন দিয়েছে। তাই অম্বিকা মায়ের মন্দিরের দুয়ার খুলে দেয়। গ্রামের প্রতিটা মানুষের চোখে জল আসে। 40টা বছর ধরে যখন সেই শুভঙ্কর ছোট যখন জন্ম হয়েছিল, সেই বছর শেষ পুজো হয়েছিল। মা এতদিনে মুখ তুলে চেয়েছেন। সবাই অম্বিকাকে আশীর্বাদ করে। এই সময় আরও একটা চমৎকার হয়। দীপু যাকে ওই দৈত্য আনসাজা তুলে নিয়ে গেছিল, তাকে আবার ফিরিয়ে দেয়। যদিও গ্রামের সব মেয়েরাই ওই 4-5 দিনের মধ্যেই দৈত্য আনসাজা আবার ফিরিয়ে দিত, কিন্তু কেন ফিরিয়ে দিত সেটা কেউ জানে না। তাই সব মেয়েদের পরীক্ষা করা হয়, তাদের সাথে ঠিক কী করা হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার জানেন কি বাবু?
তাদের সাথে কোনো শারীরিক সম্পর্ক করা হয়নি, কিন্তু তাদের প্রত্যেকের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। অম্বিকা জিজ্ঞাসা করে, তাহলে কি ওরা সবাই গর্ভবতী? ডাক্তারবাবু জানায়, তারা কেউই গর্ভবতী না। তাহলে রহস্যটা কি কি হতে পারে? আর 12 কি 13 বছরের মেয়েদের দৈত্য আনসাজা কেন তুলে নিয়ে যায়? কি চায় সে? ভয় পাবেননি বাবু, আপনারা ভয় পাবেননি। সেই দিন রাতে আরও একটা ঘটনা ঘটেই গেল। সবাই ঘুমোচ্ছিল, তখন ওই দীপু যেন আর কোনো সাধারণ মেয়ে নাই। খাট থেকে নেমে 4 পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই যাচ্ছিল, কিন্তু দীপুর দাদু দীপুকে বলে, দীপু, যাস নে মা, আমার কথা শোন মা, আমার কথা শোন, যাস নে, ওরম করে না দীপু, শোন। দীপু তার দাদুকে ঠেলে ফেলে দেয়। তারপর দীপু বলে, দাদু, দাদু দেখো, দাদু, দাদু দেখো না, দাদু। বলতে বলতে কি দীপুর পুরো চেহারা বদলে যায়। সে একটা পিশাচে পরিণত হয়। দাদুর গলা চেপে ধরে আর এক ঝটকায় দাদুর ঘাড় মুটকে দেয় দীপু। কিসের খিদে দীপুর? দীপু এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে যায়। অম্বিকার তখন একটু চোখটা লেগে গিয়েছিল, তন্দ্রায় ছিল অম্বিকা। সেই দীপু জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে অম্বিকা, যার মেয়ে শ্বেতা, তার প্রথম ঋতুস্রাব শুরু হয়ে গেছে। তাই দৈত্য, রাক্ষস, পিশাচ যাই বলো না কেন, তার নজর এখন শ্বেতার দিকে। চুপি চুপি শ্বেতাকে নিয়ে চলে যায় জঙ্গলের দিকে। একটু পর অম্বিকা চোখ খুলে দেখে শ্বেতা ঘরে নাই। সময় নষ্ট না করে জঙ্গলের দিকে যায়। সেখানে গিয়ে যা দেখে তার চোখে বিশ্বাস করা যাবে না বাবু। কোনো এক শয়তানের দল শ্বেতাকে টানতে টানতে জঙ্গলের গভীরে নিয়ে যাচ্ছে। অম্বিকা তাদের পিছনে যায়। শ্বেতাকে নিয়ে যেন তারা অভুক্ত খাবারের মতো কাড়াকাড়ি করছে। কোনো রকমে অম্বিকা তাদের থেকে শ্বেতাকে বাঁচিয়ে নিয়ে আসে। ওদের মাঝে থাকা একটা বুড়ি অম্বিকাকে বলে, এবার তোর মেয়ের পালা, পালাবি কোথায়? অম্বিকা এবার বুঝে যায় এই গ্রাম এবার তার মেয়ের বলি চায়। আসলে শহরে থেকে এই গ্রামের পরম্পরাকে তারা ভেঙে দিয়েছিল। তাই এই গ্রামের দৈত্য সব মেয়েদের তুলে নিয়ে যায়। এখানে অম্বিকা একটা কথা জানতে পারে, তার মেয়ের শ্বেতার প্রথম ঋতুস্রাব শুরু হয়ে গেছে। এই কথা জানার পর অম্বিকা এক মুহূর্ত আর এখানে থাকবে না। মাঝরাতেই অম্বিকা আর শ্বেতা গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দৈত্য আনসাজা, সে কি এত সহজে ছেড়ে দেবে? অন্ধকারের রাত, ধীরে ধীরে জঙ্গলের বুক চিরে গাড়ি এগিয়ে চলেছে। হঠাৎ করে একটা পিশাচ এসে গাড়ির মধ্যে আক্রমণ করে। কিন্তু এ কি, একটা নয় একাধিক রকমের পিশাচ গাড়িতে লাফিয়ে লাফিয়ে পড়ে। অম্বিকা একা কোনো রকমে গাড়িটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু না, এতগুলো পিশাচের সাথে অম্বিকা শ্বেতাকে ওদের হাত থেকে রক্ষা করতে পারে না। অম্বিকাকে গাড়ি থেকে ছিটকে দূরে ফেলে দেয় পিশাচের দল। অম্বিকা জ্ঞান হারায় আর শ্বেতাকে একে একে হাত বদলাতে বদলাতে সেই দৈত্য আনসাজার হাতে তুলে দেয়। এটা দেখে বাবু পায়ের তলার মাটি সরে যায়। সেই দৈত্য আনসাজা আর অন্য কেউ নয়, এই গ্রামেরই সরপঞ্চ জয়দেব বাবু, যে সবার সামনে এই গ্রামের দাদা বলে গণ্য, সেই আবার সবার পিছনে এক ভয়ানক দৈত্য। পরের দিন গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে যায়। গ্রামের কোনো মেয়েকে খুঁজে পাওয়া যায় না। আর এদিকে জয়দেব বাবুকেও কাল থেকে কেউ দেখেনি। দারোগা বাবু এসে তার দল নিয়ে জঙ্গলে যায়। সেখানে গিয়ে জানা যায় আরও এক অবাক কাহিনী, 40 বছর আগের কাহিনী।
মা কালী যাকে স্বপ্ন দেবে সে নিজে মা কালীর পুজো করবে। তাই গ্রামের ওই মহিলা মা কালীর পুজো করছিল সেই 40 বছর আগে। যেহেতু ওই রাজবাড়িতে মেয়ে সন্তানের জন্ম হয়, তাই এই মহিলার দায়িত্ব ছিল মেয়ে সন্তানকে বলি করা। কিন্তু বাবু, এই যে মেয়ে সন্তান বলি করার প্রথা, সেটা এই মহিলার ভুল বলে মনে হতো। মানে মা কালীর আদেশকে ভুলভাবে প্রয়োগ করা হচ্ছে এটা মনে করত। তাই এই মহিলা মেয়ে সন্তানের বলি দেয়নি। তখন জয়দেব এই মেয়ে সন্তানকে বলি করেছিল, আর ওই মহিলাকে ডাইনি বলে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। এবার ঘটনা হলো, জয়দেব মেয়ে সন্তানের বলি তো করেছিল, আর তার রক্ত ওই মাটিতে মিশেও গেছিল। কিন্তু ভুল ছিল জয়দেবের মেয়ে সন্তানকে বলি করা। একদিন রাতে ওই জয়দেব শুয়েছিল, এমন সময় কে যেন তার বিছানার চাদর ধরে টানছে। সেই লতার মতো ডালপালাগুলো ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। জয়দেবকে আশ্রে পিষ্টে জড়িয়ে ধরে লতার মতো এক ধাক্কায় কাঁচ ভেঙে দেয়, আর সেই কাঁচের মধ্যে ফুটে ওঠে সেই ভয়ানক অবয়ব। চোখগুলো লাল হয়ে আছে, আর জয়দেবকে বলছে, তুই মেয়ে সন্তানের বলি কেন দিলি বল? জয়দেব বলে, সবার সামনে সাহসী প্রমাণ করার জন্য আমি এই কাজ করেছি, আর করব না, ক্ষমা করে দিন আমাকে। সেই ভয়ানক অবয়ব কি বলে জানেন বাবু? বলে যে তুই এবার থেকে মেয়ে সন্তানদের বলি বন্ধ করবি, আর সেই সন্তানদের বয়স যখন 12 কি 13 বছর হবে, মানে প্রথম ঋতুস্রাব হবে, তখন তুই সেই মেয়েদের আমার কাছে নিয়ে আসবি। এই কাজ তুই করতে পারিস তবেই তুই জীবিত থাকবি, না হলে তোর মৃত্যু নিশ্চিত। জয়দেব বলে, হ্যাঁ আমি পারবো, আমাকে শক্তি দিন, আমাকে শক্তি দিন। সেই থেকে বাবু, যখন মেয়েদের প্রথম ঋতুস্রাব হয়, তখন জয়দেব ছলে বলে কৌশলে মেয়েদেরকে দৈত্যর হাতে তুলে দিত। দৈত্য সেই মেয়েদের সাথে কি করতো জানেন বাবু? জানলে আপনিও চমকে যাবেন। সেই দৈত্য বংশ বিস্তার করত, মেয়েদেরকে তুলে নিয়ে যেত, আর তার পেটে দৈত্যের বীজ দিত। যেমন গাছের বীজ হয়, বীজ থেকে চারা গাছ হয়, আর চারা গাছ থেকে বৃক্ষ হয়। হ্যাঁ বাবু, একটানা 40 বছর না জানি কত মেয়েকে এই জয়দেব দৈত্যর হাতে তুলে দিয়েছে। অম্বিকা এখন সুস্থ, তাকে সুস্থ করে তোলে ওই গ্রামের মহিলা যে 40 বছর আগে পুজো করেছিল সে। তার উদ্দেশ্য একটাই, কালী মায়ের আদেশের সঠিক দিশা দেখানো। এখন অম্বিকার মেয়ে শ্বেতা দৈত্যর হাতে বন্দি। তাই এই বুড়ি মহিলা বলে, তোর মেয়েকে বাঁচাতে গেলে তোকে এখন কালী পুজো করতে হবে। এটা মায়ের ইশারা, মা তোকে পথ দেখাবে। শুরু হয় কালী পুজো। মায়ের কি রূপ! মায়ের চোখ যেন সমস্ত অসুখের বিনাশ করতে চায়। গলায় মুন্ডমালা, আর বেরিয়ে আসছে রক্তে লাল হওয়া একটা বড় জীব। ভয়ঙ্কর সে রূপ। অম্বিকা নিজে মায়ের পুজো করে। সবার মনে একটাই ডাক, মা যেন তাদের সবার সন্তানকে রক্ষা করে। অম্বিকা মায়ের পায়ের কাছে মাথা নিচু করে মাকে ডাকছেন, আর চোখে জল পড়ছে। একটা চমৎকার দৃশ্য। সবাই নাচে গানে মেতে আছে, সবাই যেন একই ঘোরের মধ্যে আছে, সবাই একই তালে দুলছে। আর এইদিকে স্বয়ং মা কালী অম্বিকাকে আশীর্বাদ করল। মা কালী অম্বিকার ডাক শুনেছেন। অম্বিকা এবার দৈত্যর সাথে লড়াই করতে পারত। মায়ের খড়গ নিয়ে অম্বিকা জঙ্গলে যায়। চারিদিকটা অন্ধকার,
একটা হাতে টর্চ নিয়ে অম্বিকা অন্ধকার ভেদ করে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। একটা কান্নার আওয়াজ আসে তার কানে। সেই আওয়াজ শুনে অনুসরণ করে অম্বিকা এগিয়ে যায় আর দেখতে পায় একটা বড় গাছের সামনে তার মেয়েকে ঝুলিয়ে রেখেছে। অম্বিকা তার মেয়েকে রক্ষা করতেই যাবে, এমন সময় সেই গাছ থেকে নেমে আসে দৈত্য আনসাজা। আর তার সাথে ছিল গ্রামের সব মেয়েরা যাদের পেটে দৈত্যের বীজ ছিল। তারা এখন সবাই এক একটা পিশাচ। সবাই অম্বিকাকে হামলা করে। মায়ের খড়গ দিয়ে একজনকে মারতেই যাবে অম্বিকা, দেখে ওটা দীপু, তাই খড়গ ফেলে দেয় অম্বিকা। সবার মাথায় একে একে হাত রাখে আর সবাই মায়ের আশীর্বাদে একে একে শান্ত হয়ে পড়ে যায়। দৈত্য আনসাজা এবার অম্বিকাকে সেই লতানের ডালপালা দিয়ে বেঁধে দেয় আর হাত পা মোচড় দিয়ে ভেঙে দেয়। শেষে ঘাড় ভাঙতেও বাকি রাখে না। অম্বিকা জোরে চিৎকার করে ওঠে, মা! অম্বিকা আবার জ্ঞান হারায়। এদিকে দৈত্য আনসাজা তার বাকি কাজটুকু সম্পূর্ণ করে। তার বংশ বিস্তারের জন্য সৈতাকে বীজ দেয়। সৈতার পেটে বীজ দিলে সে একটা পিশাচে পরিণত হবে, দৈত্যের অধীনে চলে আসবে। অম্বিকা তার সন্তানকে বাঁচানোর জন্য শত চেষ্টা করে, কিন্তু কোনো অসুরের সাথে লড়াই করা তার পক্ষে কি সম্ভব? অম্বিকা মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার চোখে এক ফোঁটা অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে গেল, আর সেই রক্তই হলো চমৎকার। অম্বিকার ভাঙা হাত আবার ঠিক হয়ে যায়। ঘাড় সোজা করে অম্বিকা উঠে দাঁড়িয়ে ওঠে। সে যেন এখন কালী মায়ের এক রুদ্র রূপ। অম্বিকা বলে, তুই কাকে উস্কাচ্ছিস? এক বিন্দু তুচ্ছ পানি তুই নিজেকে সমুদ্রের তুলনা করিস? কালী যখন শান্ত তখন সে একজন মা, আর মা যখন ক্রোধিত তখন সে একজন মহাকাল। এই বলে মায়ের খড়গ দিয়ে আনসাজাকে শেষ করে দেয়। এইভাবে দৈত্য আনসাজার একটা অংশ শেষ করে দেয় একজন ক্রোধিত মা। মা কালীর পুজো শেষ হয়। সব মায়েরা তার সন্তানদের ফিরে পায়, কিন্তু সৈতা তখনও সুস্থ হয় না। বুড়ি মহিলাটা দেখে বলে, ওর পেটে আনসাজা নতুন বীজ দিয়েছে, তার মানে সৈতা এখন আনসাজার একটা অংশ। তাই মায়ের কাছে সৈতাকে বলি দিতে হবে, নইলে সে একটা পিশাচে পরিণত হবে। একজন মা তার সন্তানের জন্য জীবনে কত না পরীক্ষা দিতে হয়, তার কোনো হিসেব থাকে না বাবু। কিন্তু নিজের মেয়েকে নিজের হাতে বলি করা, মা কালী কেমন পরীক্ষা নিচ্ছেন। নিজের মনকে শক্ত করে অম্বিকা তার মেয়েকে বলি দিতেই যাবে। আরও একটা চমৎকার হয়, সমস্ত মেয়ে সন্তান যাদের বলি করা হয়েছিল তারা সবাই মুক্তি পেয়ে যায়। আর সৈতার পেটে যে বীজ ছিল সেটাও মা মুক্ত করে দেয়, কারণ মা কালী যে বরদান দিয়েছিল সেই ফলস্বরূপ মায়ের আশীর্বাদ এই চন্দ্রপুর গ্রামের অভিশাপ মিটে যায়। দৈত্য যখন তার মহাপাপের মায়া ছড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখন মায়ের খড়গ হবে বরদান, মেয়েদের রক্তে তখন হবে সেই দৈত্যের বলিদান। শিশু কন্যা সন্তানকে বলি দিয়ে মায়ের এই আদেশকে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে, সেটাই প্রমাণিত হলো।